রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে সমগ্র করাচাবুক থেকে ধন্য রাজার পুণ্য দেশ আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। ধন্য রাজার পুণ্য দেশ ভূতনাথ। আমাদের দেশে বর্তমানে যে অবস্থা চলেছে তাতে মনে হয় যেন মাথার ওপর খাড়া ঝুলছে। আমরা ঠিক যেন বলির পাঁঠার মতো অসহায়। যূপকাষ্ঠে মাথা আমাদের গলাতেই হবে, তা আজই হোক আর দুদিন বাদেই হোক, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এর থেকে নিষ্কৃতি নেই আমাদের। সারা দেশটা যেন মনে হয় বিধাতার অভিশাপে জর্জরিত ও মৃতপ্রায়। কেন যে এমন হলো কিছু বুঝতে পারা যায় না। আজ আমাদের অবস্থা অন্ধ, খঞ্জ ও শিশুর মতো, যারা পরনির্ভরতা ছাড়া চলতে পারে না। এখানে প্রতি পদে পদে পরের মুখ চাওয়া। আজ এই যে ভাত রুটি কিছু কিছু মিলছে, তা ওই পরের মুখাপেক্ষী হয়ে আছি বলে, নয়তো একবেলায়ও জুটত কিনা সন্দেহ। যারা এখনো কিছুটা সুস্থ ও সবল আছে তারা আর বেশি দিন নয়, কেননা যেভাবে চলছে তাতে সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়ে। এরা যে নীতি নিয়ে আছে তাতে মনে হয় মানুষকে দিন দিন পঙ্গু করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কেননা পথ প্রদর্শক যারা, তারা যদি পথ ভুল করে তবে তার পরিণাম বড়ই মারাত্মক হয়ে দাঁড়ায়। তখন কম বেশি সবাইকেই ভুগতে হয়। সেই ভোগান্তিই আজ হচ্ছে। আর এই দুর্ভাগ্যের যা পথ্য পাচ্ছি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাগ্যিস পৈতৃক সম্পত্তি হাড় কখানা ছিল, নতবা ভাবতেও শিউরে উঠতে হয়। কেননা এই হাড়ের খাঁচাটাও যদি ওদের ব্যবস্থা থেকে আসতো, তবে সেটা বহু পুরানো ঘুণধরা বাঁশের মতো হতো। তখন আর দুপায়ে ভর দিয়েও দাঁড়াবার ক্ষমতা থাকতো না। আজ অনেক ঝুটা মাল মশলায় বাহারে রং চঙে খাঁচা তৈরি হচ্ছে। সেগুলোর সম্ভাব্য পরিণতির কথা ভাবতেও আতঙ্ক লাগে। ওরা হচ্ছে পাকা খেলোয়াড়, চমৎকার অভিনয় করছে, কিন্তু বড়ই দুঃখের বিষয়, যখন আমরা চিন্তা করি যে ওরা অভিনেতা মাত্র, মঞ্চে নেমেছে কেবলমাত্র অভিনয়ের জন্যই। কেননা ওদের সত্য পরিচয় যে আমরা জানি, ওরা অভিনয়ে রাজা উজির সেজে যতই আনন্দ পাক, মূলে তো সেটা সত্য নয়। যতক্ষণ অভিনয়ে ততক্ষণ আনন্দ, তারপরই আসে গভীর ক্লান্তি আর অবসাদ। তখন চায় একটু নিরিবিলি বিশ্রাম। তখন আবার ভাবেও নিজের অভিনয়ের কথা। সেই সময় মনে পড়ে যায় যে সে নিজে জেলে, সকালেই মাছ বিক্রির জন্য বাজারে ছুটতে হবে। এমনইভাবে কত জেলে, ধোপা, নাপিত, মুচি ইত্যাদি যে নিপুণভাবে মঞ্চে অভিনয় করে চলেছে রাজা বাদশার ছদ্মবেশ নিয়ে, তা একটু যদি আমরা চক্ষুষ্মান হই তবে পরিষ্কার দেখতে পাই। কিন্তু আমাদেরই বা চোখ ফোটে কোথায়? মস্তিষ্কের জড়তাই তো সবাই ভুগছি। এ রোগ কি সহজে যাবার? নইলে এখানে কি না হচ্ছে, কি না হতেই বা বাকি আছে? কই, তবুও তো কারুর হুঁশ হচ্ছে না। থাপ্পড় তো আমরা বহুদিক হতেই খাচ্ছি, তবুও কি আমাদের ঘুম ভাঙছে না? আমরা প্রতিকারের কোনো পথ করছি? ওদের এমনই মন্ত্র যে আমরা সবাই ঘাল ঘুমে আচ্ছন্ন। এখন যদি কপাল ভালো হয় তো অচিন দেশের রাজপুত্তর এসে সোনার কাঠি ছুঁয়ে আমাদের জাগাবে, নইলে ওরা খাটের ব্যবস্থা করবে। এ বড় সাংঘাতিক অবস্থা। আমার ঘরে ভাত আছে, কিন্তু তার চালটা আমায় জোগাড় করতে হয়েছে অতি কষ্টে কালবাজারের গলি থেকে। আমার পাশের ঘরের লোকের হাঁড়িতে জল চাপেনি,
কেননা ওর সামর্থ্য নেই কালগলি থেকে চাল কেনার। হয়তো ওর আটাও বাড়ন্ত, খাবে ছাতু, মুড়ি অথবা চিড়ে, নয়তো আরও কত কি আছে বাজারে যা সস্তায় পাওয়া যায়। যার ওই সব কেনারও শক্তি নেই সে উপোস দিক, শেয়াল কুকুরের মতো মরে পড়ে থাকুক, কি এসে যায় তার জন্য। এখন মরলেই ভালো, বেঁচে থাকাই মহা পাপ। দোষ কাকে দেব? আমাদের নিজেদেরই কি কিছু কম? এই যে এত সব অবস্থার কথা জানা গেল, এর থেকে কি প্রমাণ হয় যে কেবল ওরাই দায়ী? হয়তো ওরা 12 আনা, কিন্তু বাকি 4 আনা দোষে দোষী আমরা। ওরা যেমন রাখাল, আমরা তেমনি গোপাল। দুঃখের কথা আর কাকে বলবো, অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখানে টেকা দায় কখন যে কি হয়ে যায় তা বলা মুশকিল, আবার কাউকে বিশ্বাসও নেই। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।